কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? বৌমা, আমি তো রাত থেকে কিছু খাই নাই, আমারে কিছু খাইতে দিবা? আমার মেয়ে আপনাকে খেতে দিবে কেন? আরে আপনি তো ছোট ছেলের ভাগে, আপনি খাবেন ছোট ছেলের কাছে, আমার মেয়ের কাছে কেন খাবার চাবেন? বিয়ান, কালকে মাহফুজ বউরে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। এখন তো আমি রাত থেকে কিছুই খাইনি। ওরা যে কয়দিন না আসে তোমরা আমারে খাও, ওরা আসলে ওগো ঘরে একটু বেশি খামনে। তেলের মতো কইয়া দিলেন আর হইয়া গেল। আপনার যে আমার ভাগে 2 দিন বেশি খাওয়ামু, আমি কি আপনার ছোট পোলার বউরে চিনি না? হ্যাঁ, 15 দিনের 15 দিন বাদে আপনার তো একদিনও সে বাড়তি খাওয়ায় না। অহন যদি আমি আপনারে 2 দিন বাড়তি খাওয়াই, পরের মাসে যে সে আপনার বাড়তি খাওয়াইবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। আমার ঘরের খাবার কারোর জন্য সস্তা না। আমি যখন মন চাই তখন আপনারে খাওয়াইতে পারবো না। এমনি তো খাইয়ে খাইয়ে ব্রয়লার মুরগি হইতেছেন, তারপরে আবার আমার অন্যগুলো ধ্বংস করবে না। কত সস্তা রে, খাবার চাইলেই খালি দিয়ে দিমু, চাইলেই খালি দিয়ে দিমু, খাওন টাউন দিতে পারবো না। কথা কানে গেছে? বৌমা, তোমরা কিন্তু ভুলে যাইতাছো, তোমরা কিন্তু আমার স্বামীর কামাই খাও। কি? আপনার স্বামীর খাবার আমরা খাই? দেখছো মা, কত বড় কথা। হ্যাঁ, এই আমার স্বামী ইনকাম করে, সেই টাকা দিয়ে আমি খাই, আমার পরিবার খায়, উইথ আপনিও খান, তারপরে আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ, খাওনটা কোথা থেকে আসে টের পান না? বৌমা, তুমি আবারও আমারে খাওয়ার খোটা দিলা। আমার পোলারা তো কিছুই করে না, এই যে তোমরা বসে বসে খাও, এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা তো আমার স্বামীই পাঠায়। শুনছস মা, শুনছস? তোর শাশুড়ি কি বলে? যার এক পা কবরে আর এক পা ডাঙায়, এখনো মিথ্যা কথা বলা বন্ধ হয় নাই। আপনি যে বলতেছেন আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর সেই টাকায় আমার জামার সংসার চলে, তাহলে আমার মুরগি বেচা টাকা, ডিম বেচা টাকা, ছাগল বেচা টাকা, এইগুলো যায় কই? এইগুলো তো আমি জামাইয়ের হাতেই দেই, আর সেইটা তো নাইরে চাইরা আমার মেয়ের জামাই সংসারটা চালায়। শোনেন বেআইন, যে 15 দিন আমার মেয়ের ভাগে আছেন, আমার মেয়ে সেই 15 দিনে আপনারা খাওয়াইবো, আর যে 15 দিন ছোট ছেলের ভাগে আছেন, সেই 15 দিন ছোট ছেলের ভাগে আপনার খাইতে হইব। যান, আপনি ছোট ছেলের ভাগে যান। বৌমা, তোমার মা আমার স্বামীর কামাই বসে বসে খায়, আর আমি করে খাওন চাইছি, তাই তোমার মা আমার এত কথা শুনাইতেছে? কি? যত বড় মুখটা তত বড় কথা। হ্যাঁ, আপনি যেটা বলবেন সেইটাই সত্য, আর আমরা যেটা বলবো সেইটা কি মিথ্যা? হ্যাঁ, আপনার স্বামীর ইনকাম খাইতে যেমন কোন দুঃখী, আপনার স্বামী কি আমার কাছে টাকা পাঠায়? আমার স্বামী যে ইনকাম করে সেই টাকাটাই আমরা নাইরা চাইরা খাই। শুনেন না আমার মা কি কইছে? আমার মা যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমরা খাই। উল্টা পাল্টা কথা কইবেন না। বৌমা, তুমি বারবার আমার খাওয়ার খোটা দিতেছ। দাঁড়াও, আমি আমার পোলার কাছে বিচার দিতাছি। সোহেল, সোহেল, সোহেল। কি ব্যাপার, কি হয়েছে? দেখ বাবা, বৌমার কাছে কটা খাওন চাইছি, আমার খাওয়ার খোটা দিতাছে। তোরা আমার স্বামীর কামাই খাস আর আমারে খাওয়ার খোটা দেয়। মা, আমার শাশুড়ি এই জায়গায় দাঁড়ায় আছে, তুমি কি কথাটা কইলা যে এখনো আমি আমার আব্বার ইনকাম খাই? আমার শাশুড়ির সামনে অপমান করতে গিয়ে তোমার এতটুকু বাঁচলো না? আচ্ছা তুমি কি বলো তো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি না লাগালে কি তোমার পেটের ভাত হজম হয় না? হ্যাঁ বাবা, সব কথা তো আর তোমার আমি বলতে পারি না। তোমার মা কোনো দিনও তোমার ভালো চায় নাই, সব সময় চায় তোমার সংসারটা কিভাবে অধপতন হইব সেই চিন্তাই থাকে। তাহলে বুঝো না, প্রত্যেক মাসে, মাসে তো না বছরে, একটা বছরে 30 বার মাতবর এসে তোমার মায়ের এনে বিচার সালিশ করে কোন পোলার ঘরে খাইবো কি করবো সেইগুলো বুঝাই দিয়ে যায়। যদি ভালোই চাইতো তাহলে কি মাতবার প্রত্যেক বছরে 30 বার করে বিচার সালিশ করে কও? হ্যাঁ, আর তোমার মা আমারে কি বলে, আমি নাকি তোমার বাপের কামাই খাই এখানে বৈশা বৈশা। এত বড় অপমান সহ্য করা যায় বলো তো বাবা? আমার কি বাড়িতে কোনো কিছুর অভাব আছে? আমি কি এখানে খাওয়ার জন্য পড়ে থাকি? না, আমি তো তা পড়ে থাকি না। কিন্তু তোমার মা যেভাবে কথাগুলো বললো আমার খুব অপমান লাগতেছে। শোনো বাবা, তোমার মার যদি কোনো রকম কোনো কিছু না করো, আমি কিন্তু এবার থেকে চলে যাব বলে দিলাম। মা, তুমি আমার বাড়িতে আমাদের ইনকাম খাও সেটা ঠিক আছে, আমার ঘরে 15 দিন, তোমার ছোট ছেলের ঘরে 15 দিন,
তার মানে এই না তুমি আমার শাশুড়িকে অপমান করে কথা বলবা? আমার শাশুড়ি কি আমার বাড়িতে ভাতের অভাবে আছে? তার বাড়িতে কি ভাত নাই? সে আমাদের সাথে বিশাল ধনী। এই বাড়িতে আমার শাশুড়ি আছে আমার দিকে আর আমার বউয়ের মুখের দিকে তাকায়। এই সংসারে টুকিটাকি কাজকর্ম করে আমাদের সাহায্য করে। তুমি কি করো? তুমি তো খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও, এই তোমার কাম। বাজান রে, কাল থেকে আমি কিছু খাই নাই। তোর ছোট ভাই শ্বশুর বাড়ি গেছে বউ নিয়ে। এখন কি তোরা আমার একটু খাওয়ান দিবি? তোর বাপ না আসা পর্যন্ত আমার একটু বাঁচাই রাখবি? তোমার ছোট ছেলের কি বিবেক জ্ঞান বলতে কোনো কিছু নাই? তারা যে শ্বশুর বাড়ি যাবে তোমার সাথে করে নিয়ে যাইতো, বা তোমার চাল ডাল যেগুলো তুমি খাইবা সেগুলো তোমার কাছে রেখে যাইতো। তালা মারে থেকে চলে গেছে। তোমার ছোট ছেলে আমাদের উপরে রেখে গেছে। এই যে তুমি তোমার ছোট ছেলের ঘরে 13 দিন খাইছো, আমি গুনে রাখছি, হিসাব করে রাখছি আমি। আর বাকি 2 দিন কে খাওয়াবে? শ্বশুর বাড়ি থেকে কবে আসবে সেই চিন্তা ভাবনা তার আছে? নাই। তার মানে যে কদিন না আসবে সেই কদিন তুমি আমাদের উপরে খাইবা, এটা তো আমার পক্ষে সম্ভব না মা। বাজান রে, তো বইনে 2 দিন বেশি খাইলে ওরা আইলে সামনের মাস থেকে আমি আরো 2 দিন ও বইনে বেশি খাবো বাবা। তবু আমারে দুটো খাওন দে, আমার বড্ড খিদা পাইছে। আমি রাত থেকে কিছুই খাই নাই, এতটা বেলা হয়ে গেছে বাবা, আমার একটু খাওন দি বাবা। এক কাজ করো, ঘরে কি নুন পান্তা কিছু আছে? যদি থাকে ওনারে খাইবার দাও। আমি চার দোকান থেকে আসতেছি। যা, এত করে যখন বলছে পান্তা ভাত দে, পেঁয়াজ মরিচ দে। আমার তো ঠেকা পড়ছে, আমি নিজে গিয়া প্লেটে সুন্দর করে বাইরে এনে ওনারে খাওয়ামু। এতই যদি খাইতে হয় আমার চেহারার দিক তাকায় না থেকে আর টেবিলে যান, যাই দেন পান্তা ভাত আর কাঁচামরিচ আছে। আবার ওই জায়গায় তরকারি রান্না করে রাখছে বাটিতে, ওইটা আবার উঠে খায়েন না। আপনার তো আবার এগুলো খাওয়ার অভ্যাস আছে, খালি খাই দেখলেই খাইতে মন চায়। চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন বিয়াই? আছি আলহামদুলিল্লাহ। তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা আপনি একলা কেন? বৌমা কই? কেন, মুন্নি বাসায় নাই? না, কালকে বিকেলবেলা তো আপনাকে বাড়িতে গেল। মুন্নি আমাদের বাড়ি গেছে? আচ্ছা, আপনি এখানে কেন? চলেন ঘরে গিয়ে বসি। বিয়াই, ঘর পামো কই? আমি তো এইখানেই থাকি। কি বলেন বিয়ান, আপনি রান্নাঘরে থাকেন মানে? আমি তো এই 12 বছর ধরে এই রান্নাঘরেই থাকি। পোলারা গ্যাঞ্জাম কইরা ভিন্ন হয়ে গেছে, আমার এই রান্নাঘরে পাঠাই দিছে। এই 12 বছর আমি এই রান্নাঘরেই কাটাইলাম। বলেন কি, আপনি 12 বছর এই রান্নাঘরে থাকেন? তাহলে খাওয়া দাওয়া করেন কি? খাওয়া দাওয়া 2 পোলায় ভাগ করে নিছি। 15 দিন বড় পোলার ঘরে খাই, 15 দিন ছোট পোলার ঘরে খাই। এই তো আজকে আপনার মেয়ে আপনাকে বাড়িতে গেছে, আজকে বড় বৌমা কটা পান্তা ভাত একটু কাঁচামরিচ দিল, তাই দিয়ে খাই আইলাম। কি বলেন এসব? আপনাকে আপনার ছেলের বউর কাছ থেকে কাঁচামরিচ আর পান্তা ভাত চেয়ে খেতে হয়? আপনি একজন প্রবাসীর বউ, আর আপনার এই অবস্থা? দাঁড়ান, আমি মুন্নিকে ফোন দিচ্ছি। কি ব্যাপার, কি হলো? আব্বা ফোন দিছে, এটা নেই। হ্যালো বাবা, বাবা আমি তো রাস্তায় আছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোদের বাড়ি আসছি, তুই তাড়াতাড়ি বাসায় আয়। তুমি থাকো, আমি আসতেছি। কি হয়েছে? আব্বা তো আমাদের বাড়িতে আসছে। আরে আব্বা আমাদের বাড়িতে আসবো, আমাদেরকে জানাই আসবো না? সেটা তো বলতেছি, তোমার যে ভাইয়ের বউ আমার আব্বারে জীবনও ঘরে বসে 1 গ্লাস পানি দিব না, আর আমাদের ঘর হইছে তালা দেয়া। তাড়াতাড়ি চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হয়ে যাবে। বাবা তুমি আসবে, আগে একটা ফোন দিয়ে আসবা না? কিরে, তুই নাকি আমাদের বাসায় গেছিলি? আসলে বাবা আমরা তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু ওই আমার বান্ধবীর অ্যানিভার্সারি ছিল তো, ওর দাওয়াতে চলে গেছি। সে আর কালকে রাত্রে ফিরতে দেয় নাই, সেজন্য আর তোমাদের বাড়িতে যাওয়া হয়নি। আচ্ছা, তোর শাশুড়ি কই থাকে রে? আসলে বাবা আমার শাশুড়ি তো ওই রান্নাঘরে থাকে। ও আচ্ছা, তাহলে ওই রান্নাঘরে তোর শাশুড়ি থাকে। আচ্ছা জামাই বাবা, তুমি কি কাজ করো একটু বলতে পারবা? বাবা তেমন কিছু তো করি না, ব্যবসা বাণিজ্য করি, আর আব্বা বিদেশ থেকে টাকা পাঠায়, ওগুলো একটু নাড়াচাড়া করি আর কি। কি ব্যবসা করো তা তো জানি,
আমার মায়ার আঁচল ধরে ঘোরাঘুরি করো। তোমার বাবা বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকা তোমরা দুই ভাইয়ে ভাগ করে নিয়েছো, আর তোমার মাকে 15 দিন করে খাওয়াও, তাই না? আচ্ছা বাবা শোনো না, এসব কথা পরে হবে। এত রোদ্রের মধ্যে গরমের ভিতরে আমাদের বাড়িতে আসছো, আগে তুমি ঘরে চলো, ফ্যানের নিচে বসো, ঠান্ডা ও শরবত খাও, তারপর আমরা এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব। না, আজ আর তোর ঘরে যাব না। যেই দিন তোর শাশুড়িকে তোর মায়ের আসনে বসাতে পারবি, সেই দিন আমি তোর ঘরে যাব। আরে এই যে হরম যদি আমার বাপ ঘরেতে আসতে না আসতে তুই আমার নামে নালিশ দাস করছিস না, তুই পাইছটা কি? আরে মার সাথে এমন করতেছো কেন? একদম চুপ, যাও ঘরে যাও, যাও। তোরে যে 15 দিন গিলাই তোর ভাল লাগে না? এই ওর বাপের আর কি কইছ? কি কি বলছ বল? বৌমা তুমি এমন করতেছো কেন? কি করমু? তুই শুধু বয়সে মুরব্বি বিধান, তো পায়ের থেকে জুতা খুললা তোরে পিটাইতাম। শুধু এইটুকু বাকি আছে। বৌমা আমি যেটা সত্যি আমি সেটা কইছি। তুমি তো আমার রান্না করে রাখছো, আমার তো আর দোতলায় রাখো নাই যে আমি দোতলার কথা কমো। তোর ভাগ্য ভালো, তোরে রান্না করে জায়গা দিছি। তুই যদি আর এরকম বাড়াবাড়ি করস, এই বাড়ির মাটিতে তোর জায়গা হবে না, তোর রাস্তায় ভিক্ষা করতে বসাই দেবো, কথাটা মাথায় রাখিস। আরে বন্ধু বছির, তুই কেমন আছিস? দিন পর তুই আসলি, হ্যাঁ বন্ধু ভালো আছিস? ভালো আছে আল্লাহর রহমত। আর বেশ বন্ধু, তুমি কেমন আছো? বন্ধু রে ভালো আছি, তবে আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমার জন্য কিছু করতে পারলি না মানে? কেন, আমার বাড়িতে কিছু হয়েছে? বন্ধু বাড়িতে কিছু হয় নাই, তবে ভাবির অবস্থা ভালো নয়। তোর ভাবির অবস্থা ভালো না মানে? কেন, তোর ভাবি কি অসুস্থ? অসুস্থ না। আচ্ছা তুই তো বিদেশ থেকে ফোনে কথা বলতে পারতিস, কিন্তু কথা বলিসনি কেন? বন্ধুরে, তোর ভাবি তো আগের যুগের মানুষ, ফোনে কথাবার্তা বলতে পারে না। ওই কথাবার্তা যাবো ওই পোলাদের সাথেই বলি। হ, কথা তো তুই পোলাগা লগেই কবি। 15 বছর আগে ছুটি কাটায় বিদেশ গেছ, আর 12 বছর থেকে ভাবি থাকে রান্নাঘরে। কি বলিস? 12 বছর যাবত তোর ভাবি রান্নাঘরে থাকে মানে? বন্ধু তুই বিদেশ যাওয়ার পর দুই পোলায় ঝগড়া করে ভিন্ন হয়ে যায়। 15 দিন বড় পোলায় মাকে খাওয়ায়, আর 15 দিন ছোট পোলায় খাওয়ায়। এই বাড়িতে এত বড় ঘর থাকার পরও মাকে রান্না করে থাকতে হয়। কি পোলা এত বড় সাহস? 12 বছর যাবো তোর মায়ের রান্নাঘরে রাখছে? রাখ, আমি বাড়ি যাইলে আজকে ওদেরকে যে কি করবো আমি নিজেও তা জানি না। বন্ধু মাথা গরম করিস না, তুই খবরের কাগজ দেখোস নাই? এই চট্টগ্রামে জমি জায়গার ব্যাপারে দুই পোলা প্রকাশ্যে বাবাকে কুপিয়ে হত্যা করেছে। আর এই তো ব্রাহ্মণবাড়িয়া, বড় পোলা বাবার সাথে গন্ডগোল করে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মেরেছে। যাই করবি ঠান্ডা মাথায়। তুই এখন বাড়ি যা, আমি বিকালে আসবো। তোমার এই অবস্থা কেন? তোমার পরনে কি কাপড় চোপড়? তুমি নাকি রান্না করে থাকো? হ্যাঁ, আমার কপালে যা আছে তাই তোমার করতে হবে। তুমি 15 বছর আগে ছুটি কাটাইয়া গেলা, আর বাড়ির খোঁজ খবর নিলা না। 12 বছর আগে তোমার ছেলেরা সবাই আলাদা হয়ে গেল, 2 ভাই। তারপর থেকে তো আমি এই রান্নাঘরেই থাকি। কি 12 বছর যাবত তুমি রান্না করে থাকো? আমার টাকায় এই বাড়ি ঘর, আমার টাকায় এই সংসার চলে, অথচ আমার বউ রান্না করে থাকবে? দাঁড়াও, আমি ওদেরকে ডাইকা জিজ্ঞেস করতেছি। সোহেল, মাহবুস, তোরা কোথায়? বাবা,
তুমি? আব্বা, তুমি বিদেশ থেকে বাড়িতে আসবা, আমাদের একটা ফোন দিবা না? আমরা দুই ভাই গাড়ি নিয়ে এয়ারপোর্টে তোমাকে রিসিভ করে নিয়ে আসতাম। আমার বউ রান্না করে কেন? একজন প্রবাসীর বউ রান্না করে কেন? আসলে মানে বাবা, মাকে তো আমরা এই রুমেই থাকতে দিয়েছিলাম, কিন্তু এই রুম নাকি বদ্ধ লাগে, মার প্রচন্ড গরম লাগে, দম বন্ধ হয়ে আসে, মা নাকি ঘুমাইতে পারে না। সেজন্য যে রান্নাঘরটা অনেক খোলামেলা তো, তাই মা নিজে থেকে রান্নাঘরে থাকতে চায়, ওইখানেই নাকি মার আরাম লাগে। আচ্ছা বাবা বলেন, মা হইলো এই বাড়ির মুরব্বী মানুষ, মায় যদি কোনো কিছু ইচ্ছা পোষণ করে, আমরা কি আর মার মুখের উপরে কথা বলতে পারি? কি ভাবি, ঠিক বলছি না? আব্বা, মুন্নি তো ঠিক কথাই বলছে। আসলে মা না ঘরের মধ্যে একদম থাকতে চায় না, তার নাকি বদ্ধ জায়গায় থাকতে খুব কষ্ট হয়। সেই বললো তারে খোলা জায়গায় রাখতে, তাই আর কি তারে রান্নাঘরে রাখছিলাম। কিন্তু আমরা দুই বউ কিন্তু মার খাবার দাবারে কোনো কষ্ট দিই না, যখন যা খাইতে চাই তখন তাই খাওয়াই। 15 দিন আমার ঘরে খাই, আর 15 দিন হলো মুন্নির ঘরে খাই। সোহেল, তোর বউ যা বললো তা কি সত্যি? না মানে হয়েছে কি আব্বা, আমার বউ যা বলছে ঠিকই বলছে। 15 দিন আমার ঘরে খায়, আর বাকি 15 দিন মা মাহফুজের ঘরে খায়। এই মাহফুজ, তুই কথা কস না কেন? আব্বারে বল। আব্বা, মার কিন্তু খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় না, দুইজনে ভরপুর খাবার দাবার দিয়ে রাখে। আর যখন যা লাগতাছে, টাকা পয়সা যা কিছু লাগতাছে আমরা দিতেছি, তো সেবার উপরে আছে ওরা দুইটা বউ। তোরা দুই ভাই মিলে ভালোই নাটক সাজিয়েছিস। শোন, আজকে বিকালে তোরা কোথাও যাবি না, তোরা সবাই বাড়িতে থাকবি। আমি সালিশ বসাবো, তোদের মা যে কয়দিন এই রান্নাঘরে ছিল, তোরাও সেই কয়দিন রান্নাঘরে থাকবি। বাউলিয়া, এই বাড়ির দরজা তোদের জন্য বন্ধ। চলো বউ। আগে যদি জানতাম আব্বাসকে আইবো, মায়ের কি ওই রান্না করে রাখি, মায়ের এনে এসি রুম দিতাম। তগরে বারবার কইছিলাম যে মার উপরে এরকম অত্যাচার করিস না, এবার থাক রান্না করে। আরে তুমি আসছো এসি রুম নিয়া, এরকম থাকবো কই, সেটার কোনো চিন্তা নাই। এই শুনছ, এই যে বেয়ান সাহেবা, হ্যাঁ, আমার স্বামীর বাড়িতে আমার স্বামীর কেনা টেবিলে সোফায় বসে পায়ের উপর পা দিয়া, টেবিলের উপর পা দিয়া আপনি আরামে টিভি দেখতেছেন? হ্যাঁ, আমার রান্নাঘরে পাঠাইয়া আরে বেন সামনে আরামে বসে বসে টিভি দেখতেছো? বাইরাও, বাইরাও আমার বাড়ি থেকে, বাইরাও। আরে বিয়ে সাহেব, আসসালামু আলাইকুম। চুপ! আমার বউরে ঘর থেকে বাইর করে দিয়া আমার টাকার কিনা সোফায় বসে আমার টিভি দেখতেছেন, এই সাহস আপনাকে কে দিয়েছে? দেখেন বিয়াই, এত উত্তেজিত হইতেছেন কেন? কার কাছ থেকে কি কথা শুনে এসে আপনি আমার উপর গরম দেখাইতেছেন কেন? আমার কাছে জিজ্ঞেস করেন, কি এমন অন্যায় করছি যার কারণে আপনি এরকম করতেছেন আমার সাথে? ও, আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলতে হইব। আপনি কি সুন্দর ব্যবহার বোঝেন, জানেন? আপনি যাইবেন নাকি আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? শোনেন বিয়াই, আমারে অপমান কইরা এই ঘর থেকে ঘাট ধইরা বাইর করে দিলেন না, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। মাথাটা ঢুকাই নিই। দেখছো, দেখছো সাহস কত বড়! তোমার হুমকি দিয়ে গেল, আমারে হুমকি দিয়ে গেল। দেখছো, এইরকম জ্বালানটা আমার জ্বালাই আসতেছে ওরা। তুমি যাওয়া অবধি। এই সর, তুই চল সামনেতে। পাইচারি করতেছিস কেন? তো কি করবো, তুমি দাঁড়িয়ে রইছো, আমি কি খাম্বার মতো দাঁড়িয়ে থাকবো? ইসরে, যে শালার পুতে বউ এগো কথা শুনবো, কোনো মানুষের জাতি না, আমিও কোনো মানুষের জাত না। বারবার কইছি মার উপর অত্যাচার করিস না, তোর বাপে আয়া বাড়ির মধ্যে শাসন করে গেছে, তবু কি করছস? চুলের মুড়িতে ধরছো, চুলের মুড়িতে। শালি, তোর বাপে যায়া তোরে শাসন করে গেল, তুই কি তোর বাপের কোনো কথা শুনছস? তোর বাপটা যাওয়ার সাথে সাথে ব্যাগটা না আমার হাতে দিয়ে আমার মার গায়ে হাত তুলছস তুই। শালি, খিচে হলাম তোরে। এই তুমি তো চেত্তাছো কেন? আমি আছি না, আমি থাকতে কোন বাপের বেটা আছে তোমারে কি করবো? হ্যাঁ, আমি দেখা লমু, আমি থাকতে কেউ তোমার একটা ফুলের টোকা দুধের কথা মুখ দিয়ে হা করে তোমার একটা বকাও দিতে পারবো না। আরে বাপ রে বাপ, এসপি বউ আমার, হ্যাঁ আমার রক্ষা করব। যেই কাম করছস এলাকার মানুষ যদি শুনে,
জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না, 2টা গাল ফাটায় লাইব জুতাটা বাইরে। এখন আমি যদি তোর জুতা দিয়ে বাড়ি দিতে পারতাম তাহলে আমার খুব শান্তি লাগতো। জুতা দিয়া তো বাড়িও দিতে পারবো না, গিয়া নারী নির্যাতন মামলা করবি। সরকার সব দিক দিয়ে আটকায় রাখছে, শালি জানি কোথাকার। আমার চোখের সামনে তো সর 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 চাইতেছি তো। খালি যদি আমার বাড়ি থেকে বেরোইতে হয় পরে বুঝবি মুরা কত প্রকার ও কি কি। মাথাটা দিছে নষ্ট কইরা, বাড়ি থেকে বের করে দিলে কই গিয়া থাকি। মেজাজটা এমন পরিমাণ খারাপ হইতেছে, এত খারাপ হইতেছে আসলে বলার মতো না। যে শালা বইয়ের কথা উঠা বসা করবে ওই শালার অধপতন নিশ্চিত, হোক 2 দিন আগে হোক 2 দিন পরে। তোমার কথায় আমি আমার মারে রান্নাঘরে রাখছি, আর আজকে আমাদের রান্নাঘরে থাকতে হইতেছে। এই সালিশ হওয়ার পরে এই বাড়িতে আমরা থাকতে পারবো কিনা সেই চিন্তা করো। হ্যাঁ বাবাজি, সেটা তো আমি ভালো করেই বুঝতে পারছি। তোমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। আর কত কথা বলছে তুমি জানো? হ্যাঁ, এত অপমান করার জন্য কি এই বাড়িতে আমাকে আনছো? আমি তো এত অপমান সহ্য করতে পারবো না। আমার এখন মনে হচ্ছে আমি গলায় দড়ি দিয়ে মরি। মা, তোমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। যারা তোমাকে অপমান করছে, তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, তারাই একটা সময় গলায় দড়ি দিবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই আবার কি অশান্তি করবা তুমি? তোমার এক বুদ্ধিতে কিন্তু আমার জীবনটা তেনা তেনা। তোমার কথাতে মানে রান্না করে রাখছি, ঠিক মতো খাইবার দে নেই। আবার কোনো অশান্তি তৈরি করো তো আমি চাই না। অন্তত একটু দেখো কি হয়। থামো বাবা, তুমি এখনো আমার সামনে আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলতেছো? হ্যাঁ, আরে আমার অপমান কি তোমার গায়ে লাগে নাই? এতটুকু কি কষ্ট পাও নাই তুমি? আমাকে যে তোমার মা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, সেইটা কি তোমার বিবেকে বাঁধে নাই? শোনো বাবা, আমি এইখানে আসছি এমনি এমনি না। এইখানে আসছি আমার মেয়ের সংসারটা গুছাই দেওয়ার জন্য। এই যে তোমার ডিম বেচে, মুরগি বেচে, ছাগল বেচে যে আমি টাকাগুলো দিছি, সেইগুলো দিয়েই তো এতদিন তুমি সংসার চালাইছো। আবার এত বড় বড় কথা কেন বলতেছো? আম্মা, আপনি এখন একটু দয়া করে কথা কম বলেন তো। আর আপনি আমার সংসারে টাকা দিছেন মানে? কবে টাকা দিছেন আপনি? আমার সংসার আমি চালাইছি আমার বাপের টাকা দিয়ে। আপনি যে টাকাগুলো দিছেন সেই টাকা বাদেও আমার বাপে যে টাকাগুলো দিছে, আমার বউ এবং আপনার বিলাসিতার পিছনে আমি সেই টাকাগুলো খরচ করছি। আমি আছি আমার চিন্তায়। বিকেলবেলা যদি সালিশ বসে, এই সালিশে আমাদের পর্যায়ে কোন দিকে যাবে সেই চিন্তা আমি করতেছি। এমনও তো হইতে পারে যে বাপ মা সয় সম্পত্তি থেকে আমাকে ত্যায্য করলো, তখন কি আপনি আপনার বাড়িতে আমরা রাখবেন? আর আপনার বাড়িতে যখন আমরা বেড়াইতে গেছি তখন ডাউল ভাত আর ডিম ভাত, এইটা ছাড়া কি জীবনে গোস্ত সয়ে দেখছি আমি? এখন একটু বক বক কম করেন। বিকেলের টাইম হয়ে গেছে, মাতবা সাহেব আসবে, সালিশ বসবে। সালিশে কি হয় সেই চিন্তা করেন। শোনো বাবা, তোমাদের গ্রামের মাতব্বর কি সালিশ করে সেইটাও আমি দেখব। হ্যাঁ, সালিশের পরে যদি ঠিক মতো কাজ না হয় না, আমার ক্ষমতা আমি দেখাবো। কথাটা মাথায় রেখো। এখন সবাই আমারে মিলে দোষারোপ করতেছে। সব দোষ এখন আমার। আমার মা আমারে দোষারোপ করে, আমার স্বামী আমারে দোষারোপ করে, সব কিছু আমি একা একা করছি, আর কেউ ছিল না। তোমারই তো দোষ। ভালো কাজ করছো তুমি আমার সংসার আসার পর থেকে। দেখাও তো একটা ভালো কাজ করছো তুমি। আমার মারে কই রাখছো? রান্না করে রাখছো। সালিশে যদি এই বাড়ি থেকে আমাকে বের করেই দেয়, তুমি কিন্তু ভাইবো না যে আমি তোমারে নিয়ে যাবো। প্রয়োজনে তোমার বাপের বাড়ি গিয়ে উঠুম, বসা বসা খাওয়াও। বাবা সোহেল, মাহবুব, বাবা ঘটনাটা কি হয়েছে খুলে বলো তো। কাকা, ঘটনাটা আমার আব্বা 15 বছর পরে বাড়িতে আসছে। আমরা 2টা ভাই, বাড়িঘরে কি হয়েছে উনি শুনবে, উনি না শুনে আমাদের ঘর থেকে বের করে দিয়ে রান্নাঘরে দিয়ে দিছে। তার কথা যে আমরা বউ নিয়ে ওই রান্নাঘরে থাকবো। এখন আব্বা যেহেতু আপনাদের ডেকে নিয়েছে, কিছু একটা বলবে। এখন আব্বার কাছ থেকে শোনেন। আচ্ছা ভাবি, ভাই তো আর বাড়িতে ছিল না, আপনার সাথে কি ঘটনা ঘটেছে তা একটু খুলে বলেন। কমু, আজকে আপনাগো আমি সব কথা কমু। সোহেলের বাপকে শোনার দরকার আছে। সোহেলের বাপ যখন 15 বছর আগে আইছিল ছুটি কাটাইতে, ছুটি কাটাইয়ে যখন বিদেশে চলে গেল, তখন আমি 2 পোলা নিয়ে বেশ ভালোই সংসার করতেছিলাম। তার কিছুদিন যাওয়ার পরে আমার 2 পোলা মারামারি ঝগড়াঝাটি কইরা
ওরা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে ওরাও আমারও ভাগ করে নিল। 15 দিন আমি বড় পোলার ঘরে খামু, আর 15 দিন ছোট পোলার ঘরে খামু। বড় পোলার ঘরে খাইতে গেলে বড় পোলার বউ আমারে দিয়ে সব কাজ করাইতো, কিন্তু আমারে ঠিক মতো খাইতে দিত না। ভাত দিলে তরকারি দিত না, তরকারি দিলে লবণ দিত না। আবার ওই 15 দিন কাটাইয়া আমি যখন ছোট পোলার ঘরে যাইতাম, ঠিক ছোট বউ ওই একই কাজই করতো, সমস্ত কাজ আমার দিয়ে করাইতো। আমি যদি পোলাগো কাছে কইতে গেছি, পোলারা উল্টে আমার 10 কথা শুনাই দিছে। আমি আর কি করব ভাই? এইভাবে আমার দিন কাটছে। 12টা বছর আমি এইভাবে কাটাইছি। আমার স্বামীর এই বাড়ি, এতগুলো ঘর, আমার থাকার জায়গা কই জানেন? ওই রান্নাঘরে। ওই রান্নাঘরে কি গরম! আমার চোখ মুখ সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আমারে খাইতে একবেলা খাইতে দিছে, আর একবেলা খাইতে দেয় নাই। আমি খিদের জ্বালায়, চোখ জ্বলায়, আমি ঘুমাতেও পারিনি ভাই। আমার এরা এত কষ্ট দিছে। আমার পোলাগো কইছি, বাবা রে, তোর আব্বার সাথে আমি একটু কথা কমু, আমার একটু ফোনটা ধরাই দিবি। কইতে গাই, তুমি কি ফোনে কথা কইতে পারো? যা আব্বার লগে কথা কইবা। আমার পোলারা আমার এইভাবে নির্যাতন করছে, আর বউয়েরা তো কথায় কথায় আমার গায়ে হাত তুলছে। আমি যে কি নির্যাতন হয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না ভাই। আমি একটা কাপড় কত বছর পরি জানেন? 3-4 বছর কাপড় আমার ছিঁড়া যায়, কিন্তু আমার পোলারা একটা কাপড় আমারে কিনে দেয় না। আমি যে কিভাবে চলছি ভাই, কিভাবে যে লজ্জা নিবারণ করছি সে আমি জানি। বসির ভাই, এই 15 বছর বিদেশ করে আসলেন, এই 15 বছরেও কি ভাবির জন্য একটা শাড়ি কেনার টাকাও পাঠাতে পারলেন না? ভাই, সত্যি আজকে নিজেরই খুব অপরাধী মনে হচ্ছে। একজন প্রবাসী বনে যে কত বড় দুঃখ, এটা শুধু প্রবাসীরাই জানে, অন্য কেউ জানে না। আমি বিদেশে কি করেছি জানেন? ভোর 5টার সময় ঘুম থেকে উঠে নিজের রান্না নিজে করে খাবার পলিথিনে বেঁধে বাসা থেকে 300 কিলোমিটার দূরে গেছি কাজে। ওই কষ্ট আমার কষ্ট মনে হয় নাই কখন জানেন? যখন বেতন পেয়ে সমস্ত টাকা বাসায় পাঠিয়ে দিয়েছি। আমি 15 বছর আগে এদেশ থেকে যাওয়ার সময় প্যান্ট শার্ট লুঙ্গি যেগুলো নিয়ে গেছি, এখনো পর্যন্ত আমার ব্যাগটা খুলে দেখে সেই প্যান্ট শার্ট লুঙ্গি আছে, ছিঁড়ে গেছে, তবু ভালোই নেই। আমি রাত দিন পরিশ্রম করে যত টাকা ইনকাম করেছি সমস্ত টাকা আমি পাঠিয়ে দিয়েছি আমার পরিবারের জন্য, যাতে ওরা একটু সুখে থাকতে পারে। আর এই 27 বছর পরে বাড়িতে এসে দেখি আমার বউ থাকে রান্নাঘরে। আমার এই 2 পোলারে জিজ্ঞাসা করে আমি কি ওদেরকে টাকা পাঠাইছি না পাঠাই নাই। বাবা সোহেল আর জামাই বাবাজি, তোমার বাবা যে বিদেশ থেকে টাকাগুলো পাঠিয়েছে সেগুলো কি তোমরা পেয়েছিলে না পাওনি? পরিষ্কার করে বলো। হ্যাঁ কাকা, আব্বা যা বলছে ঠিকই বলছে, অস্বীকার করার কিছু নেই এখানে। আব্বা যা বেতন পাইতো তার নিজের জন্য কিছুটা হাত খরচ রেখে সব টাকা আমাদেরকে পাঠিয়ে দিত, আর সেই টাকাগুলো আমরা 2 ভাই ভাগ করে নিতাম। আব্বা যা কইছে সব সত্য কথা। আব্বা বিদেশ থেকে সব টাকা আমাকে 2 ভাইয়ের হাতেই পাঠাইছে, কিন্তু আমরা তো ইচ্ছা করে আমাদের মায়ের রান্না করে রাখিনি। যার ঘরে এইরকম সুন্দর একটা বউ আছে, আবার দরজাল, সে কি পারে তার মা সেবা যত্ন করতে? আমরা অনেক চাইছি মা বাবার সেবা যত্ন করার জন্য, কিন্তু এই যে কুটনি ডাইনি, ওরা আমাদের কখনো করতে দেয়নি। আমার আর কিছু বলার নেই। তোমার বাবা প্রতি মাসে তোমাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা পাঠাইছে, আর তোমার মাকে একটা শাড়ি কিনে দিতে পারো নাই? শুনেন ভাই সাহেব, একজনের মুখে কথা শুনলে ভালোই শোনা যায়, যখন 2 জনের মুখে কথা শুনবেন না তখন আসল ঘটনা জানতে পারবেন। এই জন্য আমি আপনাকে আসল ঘটনাগুলো বলতেছি, শোনেন আমার কাছে। এই যে আমার বিআইন সাহেব, হ্যাঁ, দেখলে চেহারা খান মনে হয় কি ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু ও নিজে কত নাটকবাজ সেটা কি আপনি জানেন? জানেন না। আমি এই বাড়িতে আসার পর যে নাটকগুলো আমি দেখছি তাতে আমি ভালো করেই বুঝে গেছি যে উনি কত বড় নাটকবাজ। শোনেন,
এই যে আমার মেয়ে, মেয়ের জামাই, মাহফুজের বউ কোনো সময় ওনারে অনাদর করে না, সব সময় ওনারে ভালো খাবার দাবার থাকার ব্যবস্থা করছে। না, উনি লোক দেখানোর জন্য এত শাড়ি থাকা সত্ত্বেও পুরাতন কাপড় পরে ঘুরে বেড়ায়, মানুষের বুঝাইতে চায় আমার স্বামী বিদেশে কামাই করে, কিন্তু আমার ছেলের বউরা কেউ আমারে দেখে না। আমিও কত বুঝাইছি, না, আজকে স্বামীর কাছে পায় উনি দুনিয়ার ক্ষোভ দুঃখ যত যা আছে সব একবারে ঢাইলে দিছে, ওই মানে সাগরের মতো ঢেউ খেলায় সেইটা হলো স্বামীর কাছে যাইতেছে। আর আপনারা আসছেন বিচার সালিশ করতে, সব শুই না এতই আকুল আবেদন হয়ে গেছে আপনাদের যে সব কষ্ট উনিই পারে। শোনেন ভাই সাহেব, আসলে এক হাতে না কখনো তালি বাজে না, তালি বাজলে দুই হাতে বাজাইতে হয়। আর আমার মেয়ের জামার একা দোষ না, দোষ উনারও আছে। ওই আপনি চুপ করেন, আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করি নাই। বসির ভাই, আপনার পোলারা যে অন্যায় করেছে ওদের কঠিন শাস্তি হওয়া উচিত। শুনেছি আপনি একটা রায় দিয়েছেন, ওদেরকে ওদের বউ সহ 12 বছর ওই রান্না করে থাকতে হবে, ওই রায় বলবৎ থাকবে। এবং তোমাদের কাছে তোমার বাবার যত টাকা পয়সা আছে কালকের ভিতরে সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে এবং এক কাপড়ে তোমাদের এই ঘর থেকে বেরিয়ে দিতে হবে। আর ওই 12 বছর ওই রান্নাঘরে থাকতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কি হইলো, এরকম ঠাডা মেরে বসে থাকবা? রাজার পালঙ্ক ছাইরা এরকম ভাঙা রান্নাঘরে এসে উঠছি, আবার রায় হয়েছে কি 12টা বছর এই রান্নাঘরে কাটাইতে হবে। শোনো, আমি তোমাকে বিয়ে করছি রাজার হালে রানী হয়ে থাকার জন্য, তোমার ভাঙা পাতিল চাটার জন্য না, বুঝছো? যত তাড়াতাড়ি পারো এমন কিছু করো যেন আমাদের এই রান্নাঘরে থাকতে না হয়, ওই বড় ঘরে গিয়ে উঠে থাকতে পারি। শোন, পাখা থাকলে যদি সবাই উঠতে পারতো তাহলে সর্বপ্রথম উঠতো অরুলায়, কারণ অরুলারও পাখা আছে, বুঝছো? অরুলা কিন্তু উঠতে পারে না। তোরে যদি অনিচ্ছা মতো খিচাইতে পারতাম কতক্ষণ আমার মনটা ভরতো, কিন্তু এই যে আমার বড় ভাই, বউয়ের গোলাম, আর এই যে দুইজন তোর নেত্রী, এই নেত্রীর সামনে তো আমার কিছু বলার নাই, আমার চুপ থাকতে হইব, আমার মুখ বন্ধ। আমি বলি কি, তোমার বাবা মা যখন সব ভেজালের গুড়া, তাহলে একটা কাজ করতে পারো, তোমার বাবা মাকে বটি দিয়ে কুচি কুচি কইরা কাইটা বস্তায় ভইরা খালের মধ্যে ভাসায় দাও। হেই, এটা আপনি কি করেন? মানে আমরা আমার বাপ মারে খুন করব, খুন করে গাঙ্গে ভাসায় দেব, এটা হইলো আশ্চর্য ব্যাপার? তোমার মা এসব কি কয়? মাথা ঠিক আছে ওনার? মা, ওই মা, আপনার কথা তো আমি কোনোদিন ফালাই দিই নাই, সবাই শুনে, এই জন্য আমিও শুনছি। আমার কাছে কি মনে হইতেছে জানেন, গাছ থেকে একটা কাঁঠাল পারছেন, বাইরে সবাইরে বলতেছেন যে কাইটা খাও তোমরা। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমরা দুই ভাই নিজের বাপ মারে খুন করব, এটা হইলো? আর আমরা খুন করলে কি সুস্থভাবে থাকতে পারবো? আমাদের জায়গা হবো জেলখানায়, ফাঁসি দড়িতে ঝুলতে হইব আমাদের। আরে বাবা রে, কথা শুই না কথা বলো, ফাঁসির দড়িতে ঝুলবা কেন? তোমার মা বাবারে কুচি কুচি করে কাইটা বস্তায় ভরে খালে ভাসাই দিবা না? কেউ জিজ্ঞেস করলে বলবা আমার বাবা বিদেশ থেকে আসছে, আমার মারি নিয়ে বিদেশ চলে গেছে, বাস ঝামেলা সব মিটে গেল। মা, ওই মা তো ঠিকই বলছে। শোনো, তোমরা দুই ভাই মিল্লা তোমার বাবা মারে বড় আসবটি দিয়া কোবাইয়া কুটি কুটি কইরা বস্তায় ভরে নিয়ে ফালাইবা, আর বাদ বাকি যা আছে আমরা তিনজন তো আছি, আমরা সামলাই নিব। ইস, কি লক্ষ্মী ডাগো, আমার লক্ষ্মী বউয়ের বুদ্ধি দেখা আমার মাথায় নিয়ে নাচতে মন চাইতেছে। শালি কথা ওইটাই ফাইনাল, তোমার বাপ মারে কাইটা টুকরা টুকরা কইরা বস্তা বইরা নদীতে ফালাই দিবা, বুঝছো? বুঝছো কথা কোনাকে? হ্যাঁ, বুঝলাম। হ্যাঁ, তুমি বুঝলে আমিও বুঝলাম। কি ব্যাপার, ভাতের উপর হাত দিয়ে বসে আছো, খাও না কেন? আমি খাবো না, আমি খাইতে পারতাছি না। কেন খাইতে পারতেছ না? আমার পোলা দুটো না খাইয়া বউ নিয়ে ওই রান্নাঘরে শুয়ে আছে, ওরা রান্নাও করে নেই, কি খাইবো না কি করব কিছুই জানি না। পোলা গলেকে দরদ উতলে উঠতেছে না? এতদিন তোমার না খাইয়া রাখছে, ভাত খাও। না, আমি খাবো না। একজন মায়ের ব্যথা তুমি কি বুঝবে? তুমি তো বাপ, তুমি তো 10 মাস 10 দিন একটা সন্তান পেটে ধরো নি, আমি তো 10 মাস 10 দিন ওকে পেটে ধরছি।
আমার যে কি জ্বালা, আমি ছাড়া আর কেউ বুঝবো না। 12টা বছর তোমার রান্না করে রাখা না খয়া রাখছে, কষ্ট দিচ্ছে, দিনের পর দিন নির্যাতন করছে, এত তাড়াতাড়ি সেসব ভুলে গেছো? মায়া কান্না আর কান্দো না তো, মায়া কান্না বাদ দিয়া ভাত খাও। তোমার খাও, তুমি খাও, আমি খাবো না। মা, আব্বা, কিরে বাজার ডাকলি কেন? ক। আব্বা, আম্মা, তোমাদের দুইজন গুণবতী বৌমা আমাদেরকে বুদ্ধি দিয়া, সুপরামর্শ দিয়া একটা সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত নিছিস? রান্না করে তোরা থাকতে পারবি না, চলে যাবি? না না, তোমরা যা ভাবতাছো ওইরকম কিছুই না। সিদ্ধান্তটা হইতেছে আমরা যেন সন্তান হইয়া তোমাদেরকে খুন করি। এই দেখাও বটিটা, এই যে দেখছো বটি, এই বটি দিয়া যেন তোমাদেরকে জবাই করি। তোমরা আমাদেরকে অশান্তি করতেছো, তোমরা আমাদেরকে রান্না করে রাখতেছো, এতে আমাদের খুব কষ্ট হইতাছে। এজন্য যেন আমরা তোমাদেরকে হত্যা করি। তোমাদের জ্বালা যন্ত্রণায় আমরা এই বাড়ির মধ্যে থাকতে পারতাছি না, আমাদের থাকতে হইতাছে ওই রান্না করে। এই জন্য তোমাদের দুজন বৌমা, গুণবতী বৌমা আমাদেরকে পরামর্শ দিছে আমরা যেন তোমাদেরকে হত্যা কইরা, টুকরা টুকরা কইরা পিসের খালে নিয়ে ফালায় দিই। এখন তোমরা কি বলো? কি করছ রে বাজান? তোরা তোদের বউর কথা শুই না মা বাবারে জবাই করিয়া টুকরা টুকরা করে কাইটা নদীতে ভাসাই দিবি? তোর মা তো আগেই মইরা গেছে, বাচ্চা আছে শুধু দেহটা। আমিও মইরা গেছি, যেই দিন শুনছি তোর মায়েরে তোরা রান্না করে রাখছিস, সেই দিন আমিও মইরা গেছি। তবে বাবা, একটা অনুরোধ, আমার আগে তোর মায়েরে মারিস না, কারণ তোর মার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আগে আমারে মার বাবা, শুরু কর। না রে বাজান, আমারে তোরা আগে মার, আমার সামনে তোর বাজান রে মারিস না বাজান, আমি তো সহ্য করতে পারুম না। তোরা আমারে মার বাবা, আমারে মার। মা, জবাই আমরা করব, কিন্তু তোমাদের দুইজনকে না। জবাই যেন কাদেরকে করব? যারা সন্তানের হাতে মাকে অত্যাচার করাইছে, মাকে এই বাড়ি থেকে বের কইরা দিছে, ওই রান্নাঘরে থাকতে বাধ্য করাইছে, যারা সন্তানের সামনে তার মায়ের উপর হাত তুলছে, তাদেরকে আমরা হত্যা করবো, টুকরা টুকরা কইরা ওই পিসের খালে ফালাইয়া দিমু। দেখতে চাও? দেখতে চাও? এই তুমি জবাই করবা মানে কারে জবাই করবা? কারে জবাই করবো তুই এখনো বুঝতে পারতাছিস না? তোর কত বড় সাহস! তোর কাছে কি আমাদেরকে পুরুষ মনে হয় নাই কখনো? আমাদের সামনে, সন্তানের সামনে মার গায়ে হাত তুলছস, কিছুই বলি নাই। কেন বলি নাই জানোস? কেন? ভালোবাসতাম, ভাবতাম এক সময় না এক সময় ঠিক হয়ে যাবি, কিন্তু কি করছস? পুরাটা সংসার তছনছ কইরা দিছস, পুরাটা বাড়ির মধ্যে আগুন জ্বালায় দিছস। কুত্তার বাচ্চা, তোদেরকে জবাই কইরা তারপর ওই পিসের খালের মধ্যে ফালায় দিই। এই তুমি কি পাগল হয়ে গেছো? রাত্রে না সিদ্ধান্ত নিছো তোমার বাপ মারে ঘুমাই মারবে, এখন আমারে মারতে আইতেছো কেন? রাতে সিদ্ধান্ত নিছি, কিন্তু বাপ মারে কোবানোর সিদ্ধান্ত নেই। যে সিদ্ধান্ত নিছি ওটা শুনবি? কি শুনতে? ভাইজান, কি হয়েছে তোমার? দেখলাম শুয়ে রইছো, হঠাৎ করে উঠে আইসা বললা, বুঝলাম না তো কিছু। ভাবতেছি, অনেক কিছু ভাবতেছি রে মাহফুজ। কি ভাবতাছো কও আমারে? যে বাপ মা আমাদের জন্য এত কষ্ট করছে, আমাদের অভাবের সংসারে তারা নিজেরা না খায় আমাদের খাওয়াইছে। আমার বাপ আমাদের হাত ধরে হাঁটা শিখাইছে, কাঁধে করে স্কুলে নিয়ে গেছে, আমাদের কথা চিন্তা করে, আমাদের মুখে ভাত দিবে সেই কথা চিন্তা করে 27টা বছর প্রবাস জীবন পার করছে। প্রবাসে মানুষ কতটা কষ্ট করে সেগুলো তো আমরা শুনছি, জানি। সেই বাবা আমাদের জন্য এখন পর্যন্ত টাকা পাঠাইতেছে। আমি কর্ম করি, তুই কর্ম করিস, আমাদের সংসারটা কিভাবে চলে? বাপের টাকায় চলে। আজকে যদি মারে, মায়ের মতো দেখতাম, মায়ের জায়গায় রাখতাম, আমাদের এই অধপতন হইতো না। এটা আমাদের পাপের শাস্তি আমরা পাইতেছি। আর আমরা বাইসে থাকতে আমাদের বাপ মার গায়ে ফুলের টোকা পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। ভাইজান,
আমি তো সব কিছুই শুনি, সব কিছুই বুঝি, সব কিছু নিজের চোখে দেখি। আমি তোমার বারবার বলছি না যে বউটারে মাথায় তুইলো না, তুমি বড় ভাই, তুমি যদি বড় ভাবিরে মাথায় তোলো তাহলে অটোমেটিক ছোটটা আমার কাঁধে উঠে যায়। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না, বউটারে তো মাথায় উঠাইলেই আবার শাশুড়িটারে কি করলা, বাড়িতে নিয়ে আসলা, আইনা বাড়িটারে বানাইছো একটা সার্কাস। মাথায় যেমন উঠাইছি মাথায় থেকে নিচেও নামাইতে পারি। একটা নারীর কারণে আমি আমার বাপ মারে খুন করব, এটা হয়? এরকম নারী হাজার যাবে হাজার আসবে, বাপ মা আসবে যাবে না। আমার বাপ মা আমার কলেজের টুকরা, আমি এখন যেটা বুঝতে পারতেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার বাপ মার গায়ে ফুলের টোকা দিলে ওদের অস্তিত্ব থাকবে না। শোনো ভাইজান, এতদিনে বুঝলা বিষয়টা, বাপ মা আমাদের গর্ভে ধারণ করছে, তাদের রক্ত আমাদের শরীরে বইতেছে, এটা রক্তের বন্ধন, এটা কখনো ছিন্ন হওয়ার না। আর এই পরের মেয়েরা কি করবো জানো, তুমি আর আমি আজকে পঙ্গু হয়ে গেলে আমাদের কালকেই ছেড়ে চলে যাব, আরেকটা বিয়ে করব, কারণ ওদের শরীরে তো আমাদের রক্ত নাই, মা বাবার শরীরে কিন্তু আমাদের রক্ত আছে, একটা রক্তের টান আছে। শোনো, ওরা যদি আমাদের মা বাবার গায়ে কোনো হাত তুলতে চায়, ওদের তো হাত তোলা খুব দূরের কথা, ওদেরকে কুবায়া গাঙ্গে ভাসায় দিব। তুমি কি বলো? প্রয়োজনে তাই করব, কয়েকটা টুকরো টুকরো করে নদীতে ভাসায় দেব, এবং এটাই আমার শেষ ডিসিশন, এটা আমার শেষ সিদ্ধান্ত। তুই কি করবি আমি জানি না। আমি তো একবার তোমার বইলেই দিলাম, যদি মা বাবার জন্য বউরে খুন করতে হয়, আমি খুন করতেও রাজি আছি। এখন এগুলো ওকে বুঝতে দেওয়া যাবে না, বুঝতে দিলে নতুন পরামর্শ করব, নতুন বুদ্ধি বার করবো। ওদের বুদ্ধির কাছে তোমার আমার বুদ্ধি কিছুই না। এখন চলো ঘরে চলো, ঘর তো আরাম নাই, রান্না করে চলো। এবার বুঝছস কি সিদ্ধান্ত নিছি? এই মাহফুজ, তুই থাম। তোর বউর চাইতে আমার বউ হচ্ছে সব চাইতে নাটের গুরু, আর এই যে আমার শাশুড়ি, এই দুইটা মিলে বাইরে বানাইছে একটা নরকখানা। আমার মারে তুই নিজে এই বাড়ি থেকে বের করে তাকে রান্না করে শোয়ার জায়গা করে দিছিস, আর কাটতে যদি হয় তাহলে এই দুটোর আগে কাটবো। জামাই বাবাজি, তোমাদের কাজকর্ম দেখে আমার শরীরে আগুন জ্বলতেছে। মনে হচ্ছে কি তোমার বাপ মার সাথে তোমাদেরও টুকরো টুকরো করে আমি খালের মধ্যে ভাসাই দিই। ভাইজান, তুমি তোমার শাশুড়িরে শুরু করবা নাকি আমি এই বটি দিয়া শুরু করবো? আরে একা শুরু করবো মানে? ধর কুটি রে, ধর। কি নেতৃত্ব চইলা গেল, কর্মী দুইজন তো রয়ে গেল। আমার ভুল হয়ে গেছে, আপনারা আমার সবাই মাফ করে দেন। আমি অন্যায় করছি, তুমি আমার দয়া করে মাফ করে দাও আমারে। তুমি চুপ, তোর কোনো ক্ষমা নাই। তুই যে পাপ করছিস, আর এই পাপের শাস্তি একমাত্র তোর মৃত্যু। ছেড়ে দাও, ছেড়ে দাও। অগতরা মারিস না, তগো মারলে তগো ফাঁসি হয়ে যাবে বাবা, তগো মারিস না। দেখ দেখ বাবা কাকে বলে। তোরা দুই মহিলা যে অন্যায় অত্যাচারগুলো করছিস, তারপরেও আমার বাবা তোদেরকে ক্ষমা করে দিতে চাইতেছে, কিন্তু আমরা তো তোরে ক্ষমা করবো না। আমরা তোরে বাবা বাবা মাফ করে দেন, আমরা যা করছি ভুল করছি, মাফ করে দেন। মা গো, মা আমরা মাফ করে দেন মা।